উপযুক্ত সময় আবিরকে মারার। তুমি কি পাগল হয়ে গেছো? কেন? তুমি ভুলেও যেও না, তুমি এখন আবিরের শহরে আছো। ওর শহরে ওকে মারতে গেলে আমরাই ধ্বংস হয়ে যাব। তাই যে করেই হোক ওকে ওর শহর থেকে দূরে নিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে? আবিরের শহরের বাইরে একটা নদী আছে, নদীর পাড়ে তুমি চলে আসো। ওখানে আমার লোক আছে। ওখানে এসে তুমি আবিরকে ফোন করে বলবে আমাকে কেউ ধরে নিয়ে এসেছে, বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। এটা বলেই খেলা শুরু। ভার্সিটির ভিতরে যাওয়ার সময় আবিরের পথ আটকে দাঁড়ান। এই এই কোথায় যাচ্ছ? ভার্সিটিতে যাচ্ছি। তুমি কি পাগল নাকি? কেন? এটা শহরের সবচেয়ে নামি দামি ভার্সিটি। তোমার পোশাক দেখে তো ভিখারি মনে হচ্ছে। আর তুমি এই ভার্সিটিতে অ্যাডমিশন হলেই বা কিভাবে? আমি ছোটলোক ভিখারি হতে পারি, কিন্তু আমারও পড়ার অধিকার আছে। আমার পথ ছাড়েন, আমাকে যেতে দিন। না না, তোমাকে আমি কিছুতেই ভার্সিটির ভিতরে যেতে দিতে পারি না। হঠাৎ প্রিন্সিপাল স্যার এসে ধমকে সুরে দারোয়ানকে বলল, ওকে ভিতরে আসতে দাও। কি বলছেন কি স্যার? কেন, তুমি কি কানে শুনতে পাওনি? বলেই চলে গেল। তারপর আবির ভার্সিটির ভিতরে গিয়ে তার ক্লাস খুঁজে বের করে। ক্লাসের ভিতরে যাওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটি ঠাস ঠাস করে আবিরের গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, তোর তো বড় সাহস, তুই আমাকে থাপ্পড় দেস? তুই জানিস আমি কে? আমাকে দয়া করে মাফ করে দেন, আমি দেখতে পাইনি। ভিখারির বাচ্চা, চোখ কি বাড়িতে রেখে আসছিস নাকি? হঠাৎ আরেকটি মেয়ে বলে উঠল, আরে ছাড় না, সামিয়া বেচারা মনে হয় বুঝতেই পারে নাই। তুই চুপ কর ঋতু। ভিখারির বাচ্চাটার সাহস কত বড়! ওই তোর মতো ভিখারি এই ভার্সিটিতে অ্যাডমিশন হলো কিভাবে? আরে মনে হয় হাতে পায়ে ধরে কান্নাকাটি করে অ্যাডমিশন হয়েছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমিও একজন মানুষ, আমারও লেখাপড়ার অধিকার আছে। দেখ দেখ কিরকম চাটাং চাটাং কথা বলছে। ঠিকই বলেছিস, আজকে আমার মনটা ভালো, তাই তোকে দয়া মায়া করে ছেড়ে দিলাম। এখন আমার সামনে থেকে সর। তারপর আবির ক্লাসের ভিতরে চলে গেল। হঠাৎ একটা ছেলে আবিরকে ডাক দিয়ে বলে, ওই এদিকে এসে আমার পাশে বসো। আবির ছেলেটির পাশে গিয়ে বসলো। আমি মারুফ, আর তুমি? আমি আবির। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার মতো ছোট লোক তোমার ফ্রেন্ড হলে তোমার মান সম্মানহানি হবে না? দূর মিয়া, সবচেয়ে বড় কথা হলো যে তুমিও একজন মানুষ, আর তুমিও যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আজ থেকে ফ্রেন্ড। ফ্রেন্ডের মধ্যে কোনো তুমি বা আপনি চলে না, শুধু তুই তুই চলে। আচ্ছা দোস্ত, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুই সামিয়ার সাথে কি নিয়ে কথা বলছিলি। আরে আর বলিস না। তারপর আবির সবকিছু খুলে বলল। তোর ভাগ্য ভালো তুই এখনো বেঁচে আছিস। কেন? তুই জানিস ওকে, সামিয়া হলো এই শহরের এমপির মেয়ে, আর তার চেয়ে বড় কথা হলো সামিয়া এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। ওর বই এই শহরের মানুষ থরথর করে খাবে। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। কি বলছিস কি? ঠিকই বলছি, আর তুই ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আবির মারুফের সাথে আরো কিছুক্ষণ টুকটাক কথা বলল। কিছুক্ষণ পর সামিয়াও তার দলবল নিয়ে ক্লাসে আসলো, আর তার একটু পর স্যার ক্লাসে আসলো। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? জি স্যার, আমার বাড়ি গ্রামে। তোমার বাবা কি করে? কৃষি কাজ করে। আবিরের কথা শুনে মারুফাতে সবাই জোরে জোরে হাসতে থাকে। স্যার, এইরকম একটা ভিখারির সাথে আমরা ক্লাস কিভাবে করব? সবাই চুপ করো। তারপর স্যার ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে স্যার চলে গেল। ভার্সিটি ছুটির সময় আবির আর মারুফ একসাথে ভার্সিটি থেকে বের হয়ে একটা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। এখন তুই কোথায় থাকিস? ওই সামনের একটা বিল্ডিং এ একটা ছোট রুম নিয়ে কষ্ট করে থাকি। ও দোস্ত, আমি যেই বাসায় থাকি সেই বাসার সামনে এসে পড়ছি, তাইলে আমি গেলাম। আচ্ছা যা। তারপর আবির বাসার ভিতরে চলে গেল, আর মারুফও তার বাসার উদ্দেশ্যে চলে গেল। পরের দিন আবির ভার্সিটির ভিতরে যাওয়ার সময় সামিয়া পেছন থেকে আবিরকে ডাক দেয়। ডাকলেন কেন? ছোট লোকের বাচ্চা, আমার অনুমতি ছাড়া আমার সামনে দিয়ে কোন সাহসে গেলি? জায়গাটা কি আপনার বাবার কেনা নাকি যে আপনার অনুমতি নিয়ে যেতে হবে? তোর এত বড় সাহস কুত্তার বাচ্চা, আমার মুখে মুখে কথা বলিস? মিতু, তাড়াতাড়ি আমার গাড়ি থেকে মোটা শক্ত লাঠিটা নিয়ে আয়। আজ ওর একদিন কি আমার একদিন। তারপর মিতু লাঠি নিয়ে এসে সামিয়াকে দিল।
তারপর সামিয়া আবিরের পায়ে লাঠি দিয়ে আঘাত করলো, আর আবির মাটিতে থুপড়ে পড়ে ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ভার্সিটির সবাই এদিকে তাকিয়ে আছে। হঠাৎ মারুফ এসে সামিয়াকে অনুরোধ করে বলতে লাগলো, প্লিজ সামিয়া, প্লিজ আপনি ওকে কিছু করিয়েন না, ও বুঝতে পারে নাই, প্লিজ আপনি ওকে এবারের মতো মাফ করে দেন। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমার সামনে আসিস না, নইলে তোকেও আজ ওর সাথে সাইজ করব। মারুফ ভয় চুপ হয়ে যায়। তারপর সামিয়া যখন দ্বিতীয়বার লাঠি দিয়ে আবিরকে আঘাত করতে যাবে, ঠিক তখনই একটা মেয়ে এসে ঠাস ঠাস করে সামিয়ার গালে থাপ্পড় দিয়ে দেয়। ভার্সিটির সবাই অবাক হয়ে গেল, যার ভয়ে শহরের প্রতিটা মানুষ থরথর করে কাঁপে। তাকিয়ে একটা মেয়ে এসে থাপ্পড় লাগিয়ে দিল। দেখ মেঘলা আপু, আমার সামনে থেকে সরে যা। কতটা নিচে নামবি তুই? তোর কি মানুষকে মানুষ বলে মনে হয় না? তুই কতটা নিচ? এই ভার্সিটিতে আজ অ্যাডমিশন না নিলে জানতাম না কতটা অমানুষ হয়ে গেছিস তুই। তোকে আমার ছোট বোন ভাবতেও ঘৃণা হয়। তারপর মেঘলা আবিরের কাছে গিয়ে আবিরকে ধরে মাঠে থেকে তুললো। আমার সাথে ডাক্তারের কাছে চলো। আবির এক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়ে আগে কখনো দেখেছে বলে মনে হয় না। কি হলো? না কিছু না। আজ তুই আপুর জন্য আমার হাত থেকে বেঁচে গেলি। দ্বিতীয়বার আমার হাতে পড়লে সেই দিন তোর জীবনের শেষ দিন, মনে রাখিস। তারপর সামিয়া চলে গেল। তুমি ওর কথায় কিছু মনে করো না। এখন তাড়াতাড়ি চলো। আমি গরিব মানুষ, আপনার সাথে যাওয়াটা আমার শোভা পায় না। তুমি গরিব হয়েছো তাই কি হয়েছে? তুমিও তো একজন মানুষ। কিন্তু দেখো আমার মাথায় কিন্তু অল্পতেই গরম হয়ে যায়, তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার সাথে ডাক্তারের কাছে চলো। আচ্ছা। তারপর মেঘলা আবিরকে তার গাড়ি করে ডাক্তার কাছে নিয়ে গেল। চিন্তার কোনো কারণ নেই, পায়ে সামান্য ব্যথা পেয়েছে, কিন্তু মেডিসিন দিচ্ছি, সেগুলো খেলেই ঠিক হয়ে যাবে। সামান্য ব্যথা পাইছি না, আপনি বাড়িটা খাইলে সেখানেই পরে কান্না করে দিতেন। আবির মনে মনে কথাটা বলল। হ্যাঁ ইয়াং ম্যান, চিন্তার কোনো কারণ নাই, যে মেডিসিনগুলো দিছি সেগুলো খেলেই একদিনেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ এখন চলো। তারপর হাসপাতাল থেকে বের হলাম। তোমার বাসা কোথায়? আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এই একটু দূরে, সমস্যা নাই, আমি যেতে পারবো। তুমি পাগল? এই অবস্থায় কি করে বাসায় যাবে? তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আমি তোমার বাসার সামনে নামিয়ে দিচ্ছি। তারপর আবার মেঘলার দামি গাড়িতে উঠলাম। কিছুক্ষণ পর মেঘলা আমার বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। আমি বাসার ভিতরে গিয়ে সিঁড়ি বেয়ে আমার রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম, আজকাল মানুষ সামান্যতম ক্ষমতা নিয়ে কত যে অহংকার করে। কি বা দরকার ক্ষমতার অপব্যবহার করা? ভালো কাজে লাগালেই তো হয়। পরের দিন সকাল সকাল মারুফ কল দিল। আবির কল রিসিভ করার সঙ্গে সঙ্গে মারুফ বলতে লাগলো, কিরে বন্ধু, বাবি ভাই কি আমাকে বলে গেছিস? দূর, তুইও না কি সব আবল তাবল বলছিস। কেন রে, মেঘলা বাবিকে কি পছন্দ হয় না? দূর, আমার মতো গরিবের আবার পছন্দ আছে নাকি? তারপর কল কেটে দিল। আবির বাসা থেকে নেমে কিছুটা খাওয়ার জন্য একটা হোটেলের ভিতরে যাবে, তখনই তার চোখে দৃষ্টি পড়ে হোটেলের পাশে পড়ে থাকা ভিখারিটার উপর। মনে হচ্ছে অনেক দিন ধরে কিছুই খায়নি, কিন্তু আবিরের কাছে তো যা টাকা আছে সব ওর খেতেই চলে যাবে। এমনিতে ওর খুব ক্ষুধা লাগছে। আবির ভাবলো সে একদিন হয়তো না খেয়ে আছে, আর উনি মনে হয় অনেক দিন না খেয়ে আছে। তারপর আবির তার কাছে যত টাকা ছিল সব ভিখারিটাকে দিয়ে ভার্সিটি চলে আসে। ভার্সিটি এসে মারুফের সাথে একটা গাছের নিচে বসে আছে, আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ পর সামিয়া ও তার দলবল নিয়ে ভার্সিটিতে আসে। ভার্সিটির সকল ছাত্রছাত্রী ভয়ে থরথর করে কাঁপতে থাকে, কখন কাকে কি করে বসে। তারপর আবিরের দিকে কিছুক্ষণ রাগে দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। একটু পর মেঘলা ভার্সিটিতে আসে, আর এসে আবিরের কাছে এসে বলতে লাগলো, এখন কেমন আছো? জি, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছি। সকালে কিছু খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কি খেয়েছো? গরিবরা যা খায় আর কি। মিথ্যে কথা কেন বলছো? তুমি কিছুই খাওনি। কই, খাইছি তো। দেখো আমি কিন্তু সবটা দেখেছি, তাই আমার কাছে অযথা মিথ্যে বলে কোনো লাভ নেই। আবির কিছু বলল না। চলো আমার সাথে। কোথায়? ওই তোরে আসতে বলছি, তুই আসবি, এত কথা বলস কেন? আরে যা না আবির। আবির তারপর বাধ্য হয়ে মেঘলার গাড়িতে উঠলো, আর মেঘলা ড্রাইভ করছে। কিছুক্ষণ পর একটা বড় রেস্টুরেন্টে গাড়ি থামায়। তারপর মেঘলার সাথে রেস্টুরেন্টের ভিতরে গেল। কি খাবে? আপনার ইচ্ছা। মেঘলা তারপর অনেকগুলো দামি দামি খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর ওটা খাবার দিয়ে গেল। কি হলো, খাচ্ছ না কেন? আবিরের এমনিতেই পেটে প্রচুর খিদে, তাই আর না করতে পারলো না।
তারপর খাওয়া শুরু করে দিল। আর মেঘলা আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের খাওয়া শেষ হলে মেঘলা বিলটা দিয়ে আবিরকে তার গাড়ি করে ভার্সিটি নিয়ে আসলো। তারপর দুজনেই একসাথে কথা বলতে বলতে ক্লাসে গেল। তাদেরকে একসাথে দেখে সামিয়া রাগে ফুঁসছে। তারপর আবির মারুফের পাশে গিয়ে বসলো আর মেঘলা তার সিটে গিয়ে বসলো। তোদেরকে হেব্বি মাইছে। কাদের? আরে থোড়ার মেঘলা বাবির কথা বলছি। তোর মুখে কি কোনো ভালো কথা আসে না? দোস্ত, আমার মনে হয় তোকে মেঘলার পছন্দ হয়েছে। আমার মতো গরিব রে আর মেঘলার মতো বড় লোক এমপির মেয়ে পছন্দ করবে? হাসাইলি রে, হাসাইলি। আরে প্রেম ভালোবাসা আবার ধনী গরিব আছে নাকি? কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো আর ক্লাস করাতে লাগলো। এভাবে একের পর এক ক্লাস শেষ হয়ে যায়। ভার্সিটি ছুটির সময় মেঘলা আবিরকে পেছন থেকে ডাক দেয়। ওই শোনো, জি বলেন। তোমার নাম্বারটা দাও তো। কেন? কেন মানে? দিতে বলেছি দিবি। 0158168। ঠিক আছে, যাও। একটা কথা বলবো? কি বলো? আপনি সব সময় রাগ দেখিয়ে কথা বলেন কেন? মেঘলা চোখ বড় বড় করে তাকিয়েছে আবিরের দিকে। আস্তে আস্তে এগোতে লাগে। কি হলো? আমার দিকে এইভাবে আসছেন কেন? মারবেন নাকি? তোমার সাথে রাগ দেখিয়ে কথা বলতে আমার ভালো লাগে তাই। তারপর মেঘলা তার গাড়ি নিয়ে চলে যায়। যাক, বাঁচা গেল। তারপর আমিও আমার বাসায় চলে গেলাম। এভাবেই আস্তে আস্তে আমার আর মেঘলার সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। একদিন ভার্সিটিতে আমি আর মেঘলা হেসে হেসে কথা বলছি, আর হঠাৎ কোথা থেকে যেন স্বামী এসে ঠাস ঠাস করে আমার গালে কষে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। ওই কুত্তার বাচ্চা, শালা ছোট লোকের বাচ্চা, অনেক দিন ধরে দেখতেছি তুই একটু বেশি আপুর সাথে মেলামেশা করছিস। মেঘলা ঠাস ঠাস করে সামিয়ার গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। আপু, তুই এই ছোট লোকের জন্য আমাকে মারলি? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলে তোর কি? তোর এত জলে কেন? আমার জন্য আপনাদের মাঝে ঝগড়া সৃষ্টি হয়েছে। আমি চলে যাচ্ছি। ওই দাঁড়াও, এক পা বাড়িয়েছো তো তোমার পা ভেঙে দিব। আবির ভয়ে চুপসে দাঁড়িয়ে থাকলো। তোকে যেন আর ওর আশেপাশে না দেখি সামিয়া। সামিয়ার রাগ দেখে সেখান থেকে চলে যায়। আমার জন্য কেন আপনার বোনের সাথে ঝগড়া করলেন? কেন, তুমি কি সত্যি কিছু বোঝো না? কি? কিছু না, এখন ক্লাসে চলো। হ্যাঁ চলো। তারপর ক্লাসে চলে গেল। ভার্সিটি ছুটির পর আবির আর মারুফ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলবো? আরে বেটা, তাড়াতাড়ি বল। আমি না যখন আমার চোখের পাতা বন্ধ করি, তখন শুধু মেঘলার মায়া ভরা মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। সবসময় মেঘলার কথাই মাথার মধ্যে ঘুরপাক খায়। আমি বুঝতে পারছি না, কিন্তু কেন? আরে ভাই, তুই তো মেঘলার প্রেমে পড়ে গেছস। কি বলস? কি? ঠিকই বলছি। একটা কাজ কর, কালকে তুই মেঘলাকে প্রপোজ করবি। আচ্ছা ঠিক আছে, প্রপোজ করার পর যা হবে দেখা যাবে। তারপর আবির তার বাসায় চলে গেল আর মারুফ তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। পরের দিন ভার্সিটিতে আবির একটা গাছে নিচে বসে বসে শুধু মেঘলার কথাই ভাবছে। হঠাৎ মেঘলা এসে বলতে লাগলো। কি ভাবছো বসে বসে? কই কিছু না তো। কিছু তো একটা ভাবছো, বলো কি ভাবছো? একটা কথা বলবো? হ্যাঁ বলো। আবির তারপর মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো। আমি আসমানের পরী কখনো দেখিনি, কিন্তু জমিনে পরীর চেয়েও সুন্দর কাউকে দেখেছি। সেটা হলো তুমি। তোমাকে যখন আমি প্রথম দেখেছি, তখন থেকেই তোমাকে যত্ন করে রেখেছি আমার মনে। বলে বোঝাতে পারবো না তোমাকে কতটুকু ভালোবাসি, কিন্তু ভালোবাসার জন্য নিজের জীবন দিতেও রাজি। ভালোবাসি তোমায়। বলেই দিল এক দৌড়ে ভার্সিটি থেকে সোজা বাসায় চলে আসলো। তারপর আবির এক সপ্তাহ আর ভার্সিটি যায়নি। এই এক সপ্তাহে মেঘলা অনেকবার কল দিলে রিসিভ করেনি। আবির আজ এক সপ্তাহ পর ভার্সিটিতে যাচ্ছে। ভাগ্যে কি আছে কে জানে। ভার্সিটিতে আবিরকে দেখতে পেয়ে মেঘলা টেনে জোর করে তার গাড়িতে উঠিয়ে মেঘলা ড্রাইভ করতে থাকে। মেঘলা দিকে ভালো করে খেয়াল করে দেখলো, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করে নাই হয়তো। কিন্তু আবিরকে কোথাও নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে নাকি? আবির বলল। এই কোথায় নিয়ে যাচ্ছ? মেঘলা কিছুই বলল না। কিছুক্ষণ পর একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়ে আবিরকে গাড়ি থেকে টেনে নামিয়ে মেঘলা ঠাস ঠাস করে আবিরের গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা খুব জোরেই লাগছে। ওই মারলেন কেন? এক সপ্তাহ কেন ভার্সিটিতে আসিস নাই? তোকে কল দিছে কিন্তু রিসিভ করস নাই কেন? তোর জন্য কত চিন্তায় ছিলাম আমি। যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? মানে? ওই দিন দৌড় দিয়ে চলে কেন গেছিলি? যদি আমাকে মারধর করতেন তাই ভয়ে দৌড় দিছিলাম। ভয় পাস তাহলে প্রপোজ কেন করলি? তোমায় ভালোবাসি তাই। সেদিন আমার কথাগুলো শুনে যেতি তাহলে আজ তোকে থাপ্পড়গুলো শুধু শুধু খেতে হতো না। কেন? আমিও ভালোবাসি। কাকে?
তোমাকে। সত্যি? হ্যাঁ। তারপর থেকে আবির আর মেঘলার প্রেম খুব ভালোভাবেই চলতে থাকে। একদিন আবির ভার্সিটিতে গিয়ে একটা গাছের নিচে বসে মেঘলার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সামি আবিরের কাছে এসে বলল, এই, তোর গ্রামের বাড়িতে কে কে আছে? হঠাৎ সামিয়ার মুখে এমন প্রশ্ন শুনে চমকে যায় আবির আর কাঁপা কাঁপা গলায় বলল, কেন? তোকে বলতে বলেছি, চুপচাপ বলবি। শুধু আমার বাবা মা। ও ভালো। আর এখন থেকে তুই সব সময় আমার সামনে সামনে থাকবি, অর্থাৎ সব সময় আমার চোখের সামনে থাকবি। কে কার চোখের সামনে থাকবে? হঠাৎ মেঘলা এসে বলল, মেঘলা, তুমি এসেছো? আর এখন তুমি এখান থেকে একটু যাও। কেন? যেতে বলেছে যাও। আবির তারপর সেখান থেকে ক্লাসে চলে গেল। সেখান থেকে আবির যাওয়ার পর মেঘলা সামিয়াকে বলল, ওর দিকে নজর দিস না, চোখ তুলে ফেলবো। আজকাল তুই একটু না অনেক বেশি ওর সাথে মেলামেশা করছিস আপু। ওকে আমি ভালোবাসি, ওর সাথে মেলামেশা আমি করবো না তো কে করবে? সামিয়া কিছু বলছে না। ওর দিক থেকে তোর কোন নজরটা সরিয়ে ফেল। কথাগুলো বলেই তারপর মেঘলা ক্লাসে চলে গেল। আবিরকে আমি না পেলে তোকেও পেতে দিব না আপু। তারপর সামিয়া তার দলের বিশ্বস্ত লোক রাফিকে ফোন দেয়। হ্যালো ম্যাডাম, বলেন। কালকে যেই ছেলেটার ছবি তোমাকে পাঠিয়েছিলাম তাকে আজকেই দুনিয়া থেকে সরিয়ে দাও। আচ্ছা ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। সামিয়া তারপর কল কেটে দিয়ে হাসতে থাকে। ভার্সিটি ছুটির পর আবির মেঘলার সাথে কিছুক্ষণ কথা বলে আবির একটা নির্জন রাস্তা দিয়ে তার বাসার উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু এদিকে মাফিয়ার লোকজনরা ফাঁদ পেতে বসে আছে যে কখন তাদের শিকার আসবে আর তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিবে। তাহলে কি আজকে আবিরের সাথে মেঘলার শেষ কথাও দেখা ছিল? তাহলে এই শহরের সবচেয়ে বড় মাফিয়া সামিয়ার লোকজনরা কি আবিরকে মেরে ফেলতে সক্ষম হবে? আবির নির্জন এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার বাসার উদ্দেশ্যে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে আবিরের সামনে মাফিয়ার 50 জন লোক দাঁড়ায়। তাদের প্রত্যেকের হাতেই আছে পাওয়ারফুল পিস্তল বা বন্দুক। কে তোমরা? আমরা মাফিয়ার লোক। কি চাও? আমার পথ কেন আটকেছো? তোর মৃত্যু চাই। আবির কথাটা শুনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলতে থাকে, না না, প্লিজ আমাকে মারবেন না। আমি গরিব মানুষ, আমাকে নিয়ে আমার বাবা মার অনেক স্বপ্ন। আমাকে মারবেন না, একটু দয়া করেন। আরে সবাই দেখো ছেলেটা কেমন বাঁচার জন্য আকুতি মিনতি করছে। আরে ওকে মারার জন্য আমাদের কতজন লোকের কোনো প্রয়োজন পড়বে না। তারপর মাফিয়ার সমস্ত লোক জোরে জোরে হাসতে থাকে। প্লিজ আমাকে মারবেন না। আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা কি নিয়ে বাঁচবে? আমি আজকে এই শহর থেকে গ্রামে চলে যাব। প্লিজ আমাকে মারবেন না। তোকে মরতে হবে। আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ বেঁচে ফিরে না। ওই একজন গিয়ে ওকে মেরে ফেল, গুলি করে মারবি না। আমার একদম গুলি শব্দ পছন্দ না, অন্যভাবে মার। তারপর মাফিয়ার একজন লোক আবিরের দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। না না, একদমই আমার কাছে আসবেন না। খবরদার, আমার কাছে আসবেন না। মাফিয়ার লোকটি আবিরের কাছে গিয়ে পেছন থেকে চকচকে ধারালো ছুরিটা বের করে আবিরকে ছুরিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে ছুরিটা আবিরের পেটে ঢুকিয়ে দেওয়ার আগেই মাফিয়ার লোকটির দেহে শত শত বন্দুকের গুলি তার দেহটাকে ঝাঁঝরা করে ফেলে আর লোকটি সঙ্গে সঙ্গে মাটি লুটিয়ে পড়ে, সেখানেই মারা যায়। রাফি আর তার সাথে থাকা মাফিয়ার লোকগুলো চমকে যায়। কার এত বড় সাহস মাফিয়ার লোকজনকে গুলি করে? সাহস থাকলে আমার সামনে আই। কিন্তু সেখানে আবির ছাড়া আশেপাশে আর কেউ কি দেখতে পায় না। হঠাৎ আবারও বন্দুকের গুলি রাফির পেছনে থাকা সমস্ত মাফিয়ার লোকের দেহ ভেদ করে ফেলে আর তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই সবাই তাদের জীবন হারায়। রাফি আবার অনেক ভয় পেয়ে যায়। রাফি বাদে সমস্ত মাফিয়ার লোক এখন মৃত্যু অবস্থা মাটিতে পড়ে আছে। কিন্তু কে বা কারা গুলি করেছে আশেপাশে তো কাউকেই রাফি দেখতে পাচ্ছে না। রাফি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কে কে গুলি করেছে? সামনে আসো, আমি বলছি সামনে আসো। কিন্তু সামনে কেউ আসছে না আর রাফি কাউকে দেখতেও পাচ্ছে না। এই ছেলে কে তুমি? সত্যি করে বলো। আবির কোনো কথাই বলছে না, শুধু এক দৃষ্টিতে মাটির দিকে চেয়ে আছে। হঠাৎ আবার শত শত গুলি রাফির বুক ছিদ্র করে ফেলে আর রাফি মাটিতে থুপড়ে পড়ে মরে যায়। তারপর আবির কিছুক্ষণ নিরিবিলি হাঁটু গেড়ে বসে থাকার পর উঠে দাঁড়িয়ে খুব দ্রুত সেখান থেকে চলে যায়।
আবিরের যাওয়ার পর সেই নির্জন রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল, আর লোকটি সর্বপ্রথম মাফিয়ার লোকদের লাশগুলো দেখতে পায়। আর তার থেকে আস্তে আস্তে খবরটা শহরের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে পড়ে যে কারা যেন মাফিয়ার অনেকগুলো লোকদের মেরে ফেলেছে। শহরের জুড়েই হইচই পড়ে যায়। এদিকে সামিয়া তো পুরো মাথা খারাপ। কার এত বড় সাহস হয়েছে আমার লোকদের মারতে? এমনকি আমার বিশ্বস্ত লোক রাফিকেও ছাড়ে নাই। এই সাফি, সাফি, জি ম্যাডাম, বলেন। সমস্ত লোকজনকে নিয়ে শহরের প্রত্যেকটা কোনায় কোনায় খোঁজ নিয়ে দেখো আমাদের লোকজনকে কে মেরেছে, কে এত বড় সাহস দেখিয়েছে, আর কাউকে সন্দেহ হলে সেখানেই তাকে মেরে দিবে। আচ্ছা ম্যাডাম। তারপর সাফি মাফিয়ার সমস্ত লোকজনকে নিয়ে আস্তানা থেকে বেরিয়ে পড়ে। সামিয়ার মাথায় রাগ প্রায় চরম পর্যায়ে, কিছুতেই নিরিবিলি বসে থাকতে পারছে না। রাতে খুব স্বাভাবিকভাবেই আবির মেঘলার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবির ভার্সিটিতে গিয়ে দেখে সবার মুখে শুধু একই কথা, মাফিয়ার অনেকজন লোককে কারা যেন মেরে ফেলেছে। কিছুক্ষণ পর মারুফ এসে আবিরকে বলতে লাগলো, কি রে দোস্ত, খবর শুনছিস? মাফিয়ার অনেকজন লোককে কারা যেন মেরে ফেলেছে। ও, আজকে সামিয়ার মাথা খুব গরম, কেউ বয়ে সামিয়ার আশেপাশে দিয়ে যাচ্ছে না। ও আচ্ছা। কিছুক্ষণ পর সামিয়া ভার্সিটিতে এসে আবিরের দিকে প্রচন্ড রাগের দৃষ্টিতে তাকায়। মরার তো আবিরের কথা ছিল, কিন্তু আমার লোকেরা কেন মরলো? কে বা কারা মারছে? তারপর সামিয়া ক্লাসে চলে যায়। দোস্ত, খেয়াল করেছিস সামিয়া তোর দিকে কেমন রাগের দৃষ্টিতে তাকিয়েছিল? একটু পর ভার্সিটিতে একটা কালো রঙের গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে মেঘলা নেমে এসে আবিরের কাছে গিয়ে বলতে লাগলো, এখন থেকে তুমি সবসময় আমার চোখের সামনে থাকবে। এখন থেকে প্রতিদিন তোমাকে আমি ভার্সিটিতে নিয়ে আসবো, আর ভার্সিটি ছুটি হলে তোমাকে তোমার বাসায় পৌঁছে দিব। কিন্তু কেন? সেটা তোমার না জানলেও চলবে। এখন চুপচাপ ক্লাসে চলো। তারপর ক্লাসে চলে গেলাম। ভার্সিটির ছুটির পর মেঘলা তার গাড়ি করে আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। এদিকে শহরের সমস্ত জায়গায় খুঁজে কোনো প্রমাণ পেল না মাফিয়ার লোকজনরা। তাহলে কি মাফিয়ার এতগুলো লোকের মৃত্যু রহস্য হয়েই থাকবে? পরের দিন মেঘলা আবিরের বাসার সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বাসা থেকে আবির বের হয়ে মেঘলার গাড়িতে ওঠে। এতক্ষণ লাগে আসতে? তারপর মেঘলা গাড়ি ড্রাইভ করতে থাকে আর বলতে লাগলো, কালকে ভার্সিটিতে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিসের জন্য? দেশের টপ বিজনেসম্যান আসবে, তার জন্য। তুমি কি তাকে কখনো দেখছো? দেখি নাই, কিন্তু ওনার নাম সব মানুষের অন্তরে অন্তরে রয়েছে। উনি মানুষের বিভিন্ন বিপদে সবসময় পাশে থাকে। অনেক বড় মনের মানুষ তিনি। তিনি কোনোদিনও অহংকার করে নাই। তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য করেছেন। ওনার বয়স কম হলেও কাজ করে অনেক বড় বড়। ওনার ব্যাপারে যা বলবো সবই কম মনে হবে। ওনার মতো মহান মানুষকে দেখার আমার খুব ইচ্ছে। ও। তারপর মেঘলা ভার্সিটিতে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে আবির নেমে দেখে আজকে থেকে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আজকে আর ক্লাস হবে না, চলো কোথাও ঘুরে আসি। হ্যাঁ চলো। তারপর আবার গাড়িতে উঠলাম। তারপর গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে মেঘলা আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। পরের দিন মেঘলা এসে আবিরকে গাড়ি করে ভার্সিটিতে নিয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখি কি সুন্দর করে সাজিয়েছে। ওই স্টেজে চলো, ওখানে আমার সাথে থাকবে। না না, এ হয় না। আমার মতো ছোট লোক স্টেজে সবার সামনে তোমার পাশে দাঁড়িয়ে থাকলে সবাই কি বলবে? যে যাই বলুক, তুমি আমার সাথে থাকবে ব্যাস। না প্লিজ, আমি থাকতে পারবো না। তাহলে বিয়ের পরও কি আমার থেকে দূরে দূরে থাকবে? আরে না, আমার একটা জরুরি কাজ মনে পড়েছে, আমাকে যেতে হবে। কোনো বাহানা চলবে না, তোমাকে আমার সাথেই থাকতে হবে। না প্লিজ, আমার সত্যি একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে দাও। একটু পর আবার আসবো আর তোমাকে একটা সারপ্রাইজ দিব। এত করে যখন বলছো তাহলে যাও, আর তাড়াতাড়ি আসবে কিন্তু। তারপর মেঘলা স্টেজে চলে যায় আর আবিরও সেখান থেকে চলে যায়। আবির যাওয়ার কিছুক্ষণ পর দেশের সফল ও টপ বিজনেসম্যানের গাড়ি আসে। আর তার পিছনে গাড়ি করে আসা গার্ডরা তাড়াতাড়ি যার যার গাড়ি থেকে নেমে পুরো ভার্সিটি ঘিরে ফেলে। তারপর দেশের সফল ও টপ বিজনেসম্যান তার গাড়ির দরজা খুলে তার ডান পা মাটিতে রাখে। ভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্সিটির সকল ছাত্রছাত্রী, স্যার ম্যাডাম সহ শহরের সব মানুষ গভীর আগ্রহে আছে তাকে দেখার জন্য। তারপর দেশের সফল ও টপ বিজনেসম্যান গাড়ি থেকে নামে, আর তাকে দেখে সামিয়া কি বলবে তার মুখের ভাষাই হারিয়ে ফেলছে। আর মেঘলা তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে আর কেউ না, সে হলো আবির।
তার মানে আবির দেশের সফল টপ বিজনেসম্যান। তাহলে এটাই ওর সারপ্রাইজ ছিল। তাই তো বলি, আমার লোককে মারার সাহস কার হবে? আবিরকে দেখে অনেকেই চমকে যায়। ওর আমি গর্ব করে সবাইকে বলতে পারবো দেশের সফল টপ বিজনেসম্যান আমার বন্ধু। তারপর আবির আস্তে আস্তে হেঁটে হেঁটে স্টেজের দিকে যাচ্ছে আর সবাই এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তারপর আবির স্টেজে উঠে বলতে লাগলো, আমাকে এই ভার্সিটির হয়তো সবাই চিনেন, ছোট লোক ভিখারি বলে জানতেন। কি আমাকে সবাই চিনতে পারছেন তো? আমি একজন মনের মতো মানুষ খুঁজছিলাম, যে আমার টাকা পয়সাকে নয়, ভালোবাসবে শুধু আমাকে। আর আমি আমার মনের মানুষকে পেয়েও গেছি। আজই আমি তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তারপর আরো অনেক কথা বলে অনুষ্ঠান থেকে চলে যায়। অনুষ্ঠান শেষে সামিয়া তার আস্থানে গিয়ে তার সমস্ত লোককে তৈরি থাকতে বলে, কারণ সামিয়া জানে যে আবির তার বাসায় আসবে। আবিরকে মারা এত সহজ হবে না, তাই সামিয়া অন্য শহরের বড় মাফিয়া মনির খানের সাহায্য নেয়। তোকে নিয়ে আমার মনের মধ্যে ভালো লাগা সৃষ্টি হয়েছিল আবির, কিন্তু তুই যখন আমার হবি না, তাই তোকে আর কারোর হতে দিব না। সন্ধ্যার পরে সামিয়া আর মনির খান প্রায় 300 লোককে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওদের একটাই লক্ষ্য আবিরকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া। কিছুক্ষণ পর আবির মেঘলাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে মাঝ রাস্তায় এসে দেখে মাফিয়ার লোকজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে আর তাদের সামনে সামিয়া ও মনির খান দাঁড়িয়ে আছে। অতএব আবির মাঝ রাস্তায় গাড়ি থামালো। মনির খান বলতে লাগলো, কার এত বড় সাহস হয়েছে যে মাফিয়ার লোকদের মারে? সাহস থাকলে গাড়ির থেকে বেরিয়ে আয়। তোর কত বড় কলিজা সেটা আজ দেখবো। তার মতো মারবো তোকে। শালা গাড়ির থেকে বেরিয়ে আয়। কথাগুলো বলে সাথে সাথে আবিরের গাড়ির পিছনে তাদের থেকেও প্রচুর শক্তিশালী মাফিয়ার হাজার হাজার ছেলেপেলে এসে দাঁড়ায়। তাদের প্রত্যেকের হাতেই মেশিন গান। এসব দেখে সামি ও মনির খান আর তাদের সাথে থাকা সব লোকজন ভয় পেয়ে যায়। এবার আবির গাড়ি থেকে নেমে এসে সবার সামনে আসে। আবিরকে দেখে মনির খান আবির ভাই বলে দৌড়ে এসে আবিরের পায়ে পড়ে যায় আর বলতে লাগলো, বিশ্বাস করেন আবির ভাই, আমি জানতাম না এটা যে আপনি। আবির ভাই, আমাকে মাফ করে দেন প্লিজ। দয়া করে এবারের মতো মাফ করে দেন। বলেই পা ধরে কান্না করতে থাকে। মনির খানের এমন আচরণ দেখে সামিয়া চমকে ওঠে। কি করছেন কি আপনি? ওর পা ধরে কেন কান্না করছেন? আরে তুই কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস? উনি চাইলে আমাদের মতো মাফিয়াকে 5 মিনিটে কবর দিতে পারে। উনি হলো সমস্ত মাফিয়ার কিং আবির আহমেদ। মনির খানের কথা শুনে সামিয়া হাঁটু গেড়ে বসে পড়ে আর সামিয়ার সমস্ত লোক তাদের হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তাহলে এই সেই মস্তান মাফিয়ারও কিং, যাকে 5 বছর ধরে খুঁজছি, কিন্তু সে আজ নিজে থেকেই সবার সামনে প্রকাশিত হলো। এবার আবির, সামি ও মনির খান আর তাদের দলবলের উদ্দেশ্যে বলতে লাগলো, নিজেদের পাওয়ারকে তোমরা বেঠিক পথে পরিচালিত করছো। সামান্যতম পাওয়ার নিয়ে এতই তোমাদের বাহাদুরি, এতই তোমাদের অহংকার। নিজেদের সংশোধন করো, না হলে পরবর্তীতে সংশোধন করার আর সময় পাবে না। কথাগুলো বলে আবির তার গাড়ি করে মেঘলাদের বাসার উদ্দেশ্যে যেতে লাগলো আর আবিরের পেছনে থাকা মাফিয়ার হাজারো ছেলে পেলে আবিরের গাড়ির পেছনে পেছনে যেতে লাগলো। আবির মেঘলাদের বাসায় এসে মেঘলার মা বাবার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়। আবিরের মা বাবা আসতে চাইলেও আবির নিষেধ করে। একেবারে বিয়ে করে বউ নিয়ে যাবে, এটাই আবির তার মা বাবাকে বলেছে। আস্তে আস্তে বিয়ের দিন এসে পড়ে। অবশেষে ধুমধাম করে মেঘলার আবিরের বিয়ে হয়ে যায়। তারপর আবির তার সব থেকে দামি গাড়ি করে মেঘলাকে আবিরের বাসার উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। আবিরের গাড়ির পেছনে অনেকগুলো গাড়িতে আবিরের গার্ডরা আবিরের গাড়ির পেছনে পেছনে যেতে থাকে। মেঘলা, একটা কথা বলার ছিল যেটা তুমি এখনো জানো না। কি এমন কথা গো? আমি সমস্ত মাফিয়াদের কিং। কি? হ্যাঁ, কিন্তু তুমি কখনো আমাকে ভুল বুঝে চলে যাবে না তো, বলো? তোমাকে কি ভালোবেসেছে ছেড়ে যাওয়ার জন্য নাকি? তারপর আবিরের গাড়ি তার শহরের ভিতরে ঢুকে আর আশেপাশে সব মানুষ আবিরের গাড়ির উপরে ফুল ছিটিয়ে দিতে থাকে। মেঘলা গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর শহরটা। একটু পর একটা বিরাট বাড়ির সামনে গাড়ি থামে। তারপর গাড়ি থেকে আবির আর মেঘলা নামে। আবিরকে দেখতে পেয়ে আবিরের আম্মু আবিরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা তুই ঠিক আছিস তো? আম্মু, আমি একদম ঠিক আছি।
তারপর মেঘলাকে দেখিয়ে বললাম, আম্মু এ হলো মেঘলা, আমার বউ। আসো বৌমা, ভেতরে আসো। যাও মেঘলা, আম্মুর সাথে ভিতরে যাও। তারপর মেঘলা আম্মুর সাথে বাসার ভিতরে চলে গেল। আর আমি আব্বুকে বলতে লাগলাম, আব্বা। নবাবজাদা বলেন। এত সুন্দর করে বাড়িটা সাজানোর কি দরকার ছিল? সাজাবো না মানে? আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। শহরের শেষ প্রান্ত থেকে বাড়ি পর্যন্ত সাজিয়েছি, দেখিস নাই? দেখেছি তো। এখন বাড়ির ভিতরে যাবে না বাইরে দাঁড়িয়ে থাকবি? চলো। তারপর বাড়ির ভিতরে চলে গেলাম। তারপর সোজা ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ পিছন থেকে কে যেন আমার মাথার মধ্যে থাপ্পড় মারলো। পিছন ফিরে দেখি আমার মামাতো বোন লিজা। পাজি তুই? অনেক রাত হয়েছে, বাসার ঘরে না গিয়ে এখনো ছাদে কি করছিস? তারা দেখছি। কই তারা? আকাশের দিকে তাকিয়ে দেখ। তারপর লিজা যখন আকাশের দিকে তাকায় তখন আমি লিজার মাথায় একটা থাপ্পড় দিয়ে দিলাম এক দৌড়। তোরে শুধু একবার পাই। এখন থেকে আমারে তোর ভাবির কাছে পাবি। তারপর বাসর ঘরের সামনে এসে দাঁড়ালাম। আজকে আমার বাসর রাত, ভাবলেই কেমন জানি লাগে। তারপর বাসর ঘরের ভিতরে ঢুকলাম। তারপর মেঘলা আমার পা ধরে সালাম করলো আর আমি মেঘলাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরি। তারপর মেঘলাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে আমি মেঘলার মুখের খুব নিকটে আমার মুখ নিয়ে যাই। মেঘলার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। তারপর আস্তে 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 খুব আস্তে আস্তে মেঘলার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। এদিকে সামিয়া বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হালকা হালকা বাতাসে সামিয়ার চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। দুফোঁটা চোখের জল সামিয়ার চোখ থেকে গড়িয়ে পড়ে। জীবনে কাউকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সে আমার হলো না। দীর্ঘ 5 বছর ধরে মাফিয়ার কিংকে খুঁজছিলাম, আর আজ তাকে পেয়েও গেছি। কিন্তু আফসোস, তুই যদি আমার হতি তাহলে কোনো রকম তোকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু তুই তো আমার হলি না। তোকে বাঁচিয়ে রেখেও আমার কোনো লাভ নেই, বরং ক্ষতিই হবে। তারপর সামিয়া আরাফাত ভাইকে ফোন দেয়। হ্যাঁ সামিয়া বলো। সমস্ত মাফিয়াদের কিংকে খুঁজে পেয়ে গেছি। আমি জানতাম একমাত্র তুমিই ওকে খুঁজে বের করতে পারবে, তাই তো তোমাকে এই কাজে নিয়োজিত করেছি। হ্যাঁ, সে আর কেউ না, সে হলো আমার বড় বোনের জামাই। কি? তাহলে ওকে মারতে খুব সহজ হবে। তুমি স্বাভাবিকভাবে থাকো। কিছুতেই জানি আবির বুঝতে না পারে যে আমরা ওকে মারার প্ল্যান করছি। সময় হলে আমি তোমাকে সব প্ল্যান বলে দেব। আচ্ছা, আগেই বলে রাখছি, এই আরাফাত হলো অনেক বড়সড় মাফিয়া। মাফিয়া হওয়ার পর থেকেই আরাফাত আবিরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ দেশে রাজত্ব করতে হলে আবিরকে তার পথ থেকে সরাতেই হবে। পরের দিন সকালে আবির, মেঘলা আর মা বাবা একসাথে খাওয়া দাওয়া করছে। মেঘলাকে আবিরের আম্মু খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলে আবির আর মেঘলা তাদের রুমে চলে যায়। বিকেলে আবির মেঘলাকে নিয়ে ঘুরতে বের হয়। তোমাদের শহরটা তো খুব সুন্দর। তারপর মেঘলাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে বাসায় এসে পড়ে। এভাবেই আবির ও মেঘলার হাসি খুশিতে 1 বছর কেটে যায়। এই 1 বছরে প্রায় সময় সামিয়া আবিদের বাসায় বেড়াতে আসতো, আর বিভিন্নভাবে সামিয়া তার সমস্ত ভুলের জন্য আবিরের কাছে মাপ চাইত, আর এক সময় মাপ পেয়েও যায়। এখন আবিরের সামনে সামিয়া খুব বিশ্বাসের পাত্রী হয়ে উঠেছে। একদিন মেঘলা মাথা ঘুরে পড়ে যায়, আর আবির মেঘলাকে ধরে কোলে উঠিয়ে তার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়, আর ডাক্তারকে ফোন করে বাসা আসতে বলে। কি হয়েছে বাবা? আমার মেঘলা মায়ের কি হয়েছে? আমিও বুঝতে পারছি না, হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায়। আমি ডাক্তারকে ফোন করে আসতে বলেছি। কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার এসে মেঘলাকে পরীক্ষা করে বললেন, আগে মিষ্টি নিয়ে আসেন, উনি মা হতে চলেছেন। কি সত্যি? ইয়ে হুররে, আমি বাবা হতে চলেছি। তারপর ডাক্তার চলে যায়। তুই এখানে মেঘলার পাশে থাক, আর আমি শহরে গিয়ে সব মানুষকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করছি। বলেই আবিরের রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলার জ্ঞান ফিরলে মেঘলা আবিরকে বলতে লাগলো, কি হয়েছিল আমার? আমি মেঘলার কপালে একটা চুমু দিয়ে মেঘলার কানে কানে বললাম, তুমি মা হতে চলেছো। কি সত্যি? আজ থেকে তুমি ঘরের কোনো কাজ করতে পারবে না, শুধুই রেস্টে থাকবে, কেমন? খবর শুনে স্বামী আবিদের বাসায় এসে আবিরকে দেখতে পেয়ে বলতে লাগলো, দোলা ভাই। আরে আরে, পেতনি এসে পড়েছে যে। আপনার সাথে আর কথা বলবো না, আপনি আবার আমাকে পেতনি বলছেন। আচ্ছা আচ্ছা, আর বলবো না। আপু কই? উপরের রুমে আছে।
সামিয়া তারপর উপরের রুমে গিয়ে মেঘলাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলল, আপু আপু, আমার লক্ষ্মী আপু মা হতে চলেছে। হয়েছে হয়েছে, এখন ছাড়ো। হুম। তারপর বিকেলে আবির, মেঘলা আর সামিয়াকে নিয়ে ঘুরতে যায়। ঘুরে বেড়ানোর পরে আবার বাসায় এসে পড়ে। এভাবে আস্তে আস্তে মেঘলার বাচ্চা হওয়ার দিন এসে পড়ে। মেঘলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। মেঘলা আবিরের হাত চেপে ধরে বলতে লাগলো, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আরেকটা বিয়ে করে ফেলিও। কি বলছো এসব? তোমার কিছু হবে না, তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। তারপর মেঘলাকে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যায় আর আবির বাহিরে দাঁড়িয়ে থাকে। টেনশন করিস না বাবা, মাথা শান্ত রাখ। দেখিস মেঘলার কিচ্ছু হবে না। হুম। এদিকে সামিয়া বাহিরে গিয়ে আরাফাতের সাথে ফোনে কথা বলতে লাগলো। এখনই উপযুক্ত সময় আবিরকে মারার। তুমি কি পাগল হয়ে গেছো? কেন? তুমি ভুলেও যেও না, তুমি এখন আবিরের শহরে আছো। ওর শহরে ওকে মারতে গেলে আমরাই ধ্বংস হয়ে যাব। তাই যে করেই হোক ওকে ওর শহর থেকে দূরে নিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে? আবিরের শহরের বাইরে একটা নদী আছে, নদীর পাড়ে তুমি চলে আসো। ওখানে আমার লোক আছে। ওখানে এসে তুমি আবিরকে ফোন করে বলবে আমাকে কেউ ধরে নিয়ে এসেছে, বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। এটা বলেই খেলা শুরু। হুম, ঠিক আছে। বলেই ফোনটা কেটে দেয়। তারপর সামিয়া আরাফাতের বলা সেই জায়গায় চলে গিয়ে আবিরকে ফোন দেয়। আবির ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই বলতে লাগলো, তুমি কোথায় চলে গেছো সামিয়া? দুলা ভাই, বাঁচান আমাকে। কি কি হয়েছে তোমার? কোথায় তুমি? আমাকে বাঁচান, কিছু লোক আমাকে শহরের বাইরে নদীর পাড়ে ধরে নিয়ে এসেছে। ওরা আমার সর্বনাশ করে ফেলবে। বাঁচান আমাকে দুলা ভাই, প্লিজ বাঁচান। বলেই ফোন কেটে দেয়। হ্যালো হ্যালো সামিয়া। তারপর দেরি না করে হাসপাতাল থেকে বাইরের দিকে যাচ্ছে। এ কি, তুই কোথায় যাচ্ছিস? আব্বু এমনিতেই হার্টের রোগী, সত্যিটা বললে হয়তো চিন্তা করবে, তাই মিথ্যা বললাম। আব্বু, জরুরি একটা কাজ আছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। কি, এই সময় তোর আবার কি কাজ? আবির তারপর আর কোনো কথার জবাব না দিয়ে সোজা গাড়ি নিয়ে সামিয়ার বলা জায়গায় চলে গেল। গাড়ি থেকে নেমে দেখে অনেকগুলো লোক সামিয়াকে বেঁধে রেখেছে। তোদের এত বড় সাহস হয়েছে? বলেই দৌড়ে গিয়ে কয়েকজনকে মেরে মাটিতে শুয়ে দিল। তারপর সামিয়া হাতের বাঁধন খুলে দিল। তারপর আরো কয়েকজন লোক আবিরকে মারতে এলে আবির তাদের এক একটাকে ধরে মারতে থাকে। আবিরের সাথে কিছুতেই লোকগুলো পেরে উঠতে পারছে না দেখে এবার সামিয়া নিজেই পেছন থেকে আবিরের পিঠে ছুঁড়ে ঢুকিয়ে দেয়। আবির আ বলে চিৎকার দিয়ে যখন পিছে তাকায় তখন দেখে সামিয়া তার পিঠে ছুঁড়ে ঢুকিয়ে দিয়েছে। তুমি? হ্যাঁ, আমি তোকে মারার জন্যই আমাকে নিয়োজিত করা হয়েছে, আর আজ শেষ পর্যন্ত দিনটা এসেই গেল। তারপর সামিয়া আরাফাতকে ফোন করে বলতে লাগলো, আরাফাত ভাইয়া, আপনার পথ ক্লিয়ার। আরাফাত, সামিয়া, ধোকা ধোকা দিলে তুই সামিয়া, ছাড়বো না তোকে। তারপর আবির সামিয়ার দিকে এগোতে লাগলে সামিয়া আবিরের বুকে লাথি মারে আর আবির মাটিতে থুপড়ে পড়ে। রক্তে মাটি লাল হয়ে গেছে। আবিরের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর এদিকে আবিরের সন্তান মেঘলার গর্ভে থেকে পৃথিবীতে আসে। এখন কি হবে? আরাফাত কি আবিরের সব কিছু দখল করে মাফিয়া কিং হতে পারবে নাকি পারবে না? তারপর স্বামী ওখান থেকে চলে গেল। আস্তে আস্তে সমস্ত লোক চলে গেল। হঠাৎ আকাশ থেকে টপ টপ ফোঁটা ফোঁটা পানি আবিরের দেহে পড়তে শুরু করলো। এদিকে হাসপাতালে আবিরের আব্বু আম্মু আবিরের জন্য অনেক টেনশনে আছে। এখনো আবির কেন আসছে না? কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলে আবিরের আম্মু বলতে লাগলো, ডক্টর মেঘলা আর বেবি ঠিক আছে তো? হ্যাঁ, দুজনেই ঠিক আছে। তারপর আবিরের আব্বু আম্মু ভিতরে গিয়ে দেখতে পেল মেঘলার ছেলে হয়েছে। তারপর আবিরের আম্মু মেঘলার ছেলেকে কোলে নিল। কিছুক্ষণ পর মেঘলার জ্ঞান ফিরে আবিরকে দেখতে না পেয়ে বলতে লাগলো, আম্মু, আবির কোথায়? আমরাও কখন থেকে ওকে খুঁজছি, কখন যে হসপিটাল থেকে চলে গেছে, এখনো আসছে না। ওকে ফোনে পাচ্ছি না। আব্বু, ওর কোনো কিছু হয়ে যায়নি তো? আরে তুমি টেনশন করো না, ও ঠিকই চলে আসবে। ওগো, তুমি একটু খুঁজে দেখো না। আচ্ছা, আমি দেখছি।
তারপর আবিরের আব্বু হাসপাতাল থেকে বের হয়ে সামিয়াকে দেখতে পেয়ে বলতে লাগলো, সামিয়া, তুমি কোথায় চলে যাচ্ছিলে? না মানে একটা কাজ ছিল। ও আপু আর বেবি ঠিক আছে তো? হ্যাঁ, দুজনই ঠিক আছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আরে দেখ না, আবিরকে কোথাও খুঁজে পাচ্ছি না। সামিয়া বিড়বিড় করে বলল, ওকে আর পৃথিবীতে খুঁজে পাবেন না। কিছু বললে নাকি? না না, কিছু বলি নাই। তাহলে আমি যাই। তারপর সামিয়া হাসপাতালের ভেতরে গিয়ে যেই রুমে মেঘলাকে শিফট করা হয়েছে সেই রুমে গিয়ে মেঘলার বেবিকে কোলে নেয়। বেচারা আবির নিজের সন্তানের মুখটাও দেখতে পারলো না। মেঘলাকে বাসায় নিয়ে আসা হয়েছে। 2 দিন হয়ে গেল। এই 2 দিনে মেঘলার মা বাবা এসে মেঘলাকে দেখেও চলে গেছে, কিন্তু সামিয়া এখনো যায়নি। 2 দিন হয়ে গেল, এখনো আবিরকে কোথাও পাওয়া যায়নি। মেঘলা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আবিরের আম্মু নানাভাবে মেঘলাকে সান্ত্বনা দিচ্ছে। আবিরের আব্বু আম্মু খুব চিন্তায় পড়ে যায়। পরের দিন একটা অ্যাম্বুলেন্স আবিরের বাসার সামনে এসে থামে। বাসার সামনে অ্যাম্বুলেন্স দেখে মেঘলা বাদে বাসা থেকে সবাই বের হয়ে বাইরে আসে। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে কয়েকজন লোক একটা লাশ বের করে। এই, এটা কার লাশ? এখানে কেন নিয়ে এসেছো? কিন্তু লোকগুলো কোনো কথা না বলে লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেয়। আবিরের আব্বু লাশটা দেখে না বলে জোরে চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। না না না, আমার ছেলে হতে পারে না। প্লিজ শান্ত হন একটু। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে মেঘলা তার সন্তানকে কোলে নিয়ে বাসার বাইরে এসে বলতে লাগলো, কি হয়েছে এখানে? আর আর এই লাশ কার? এখানে কেন? কিন্তু কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। তারপর মেঘলা লাশের দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বলতে লাগলো, আম্মু, এই লাশটা কার? মুখটা ভালো করে চেনা যাচ্ছে না। কি হলো বলছো না কেন? আবির রে বলেই কান্না করতে থাকে। কথাটা শুনে মেঘলা কিছুক্ষণ নিস্তব্ধ থেকে পরে হাউমাউ করে কান্না করতে থাকে। আবির, ওই আবির, তুমি কেন আমাকে একা করে চলে গেলে? আবির, চোখ খোলো আবির। মেঘলার কান্না দেখে মেঘলার কোলে থাকা তার অবুঝ নিষ্পাপ সন্তানও কাঁদতে শুরু করলো। সামিয়া মনে মনে বলল, তোর কান্না দেখে আজ কেন জানি আমার আনন্দ লাগছে। আরো কান্না কর আপু, আরো কান্না কর, যত খুশি কান্না কর। আবির আর ফিরে আসবে না। তারপর আস্তে আস্তে খবরটা সারা শহরে ছড়িয়ে পড়ে। শহরের সমস্ত মানুষের চোখ থেকে আজ জল গড়িয়ে পড়ছে। যে মানুষটা নিজে না খেয়ে অপরকে জিজ্ঞেস করতেও খেয়েছি কিনা, যে মানুষটা সবসময় মানুষের বিভিন্ন বিপদে পাশে থাকতো, যে মানুষটার জন্য মানুষ আজ শান্তিতে বসবাস করছে, সেই মানুষটা এর বেঁচে নেই। আবিরের মৃত্যু নিয়ে দেশে হইচই সৃষ্টি হয়ে গেছে। কারো চোখ থেকে পড়ছে জল, আবার কারো মুখ থেকে বের হচ্ছে হাসি। আবিরকে কবর দিয়ে আবিরের বাবা বাসায় এসে কান্না করে দেয়। আর মেঘলাকে তো কিছুতেই সামলানো যাচ্ছে না। মেঘলা কিছুতেই আবিরের মৃত্যু মেনে নিতে পারছে না। আজ 15 দিন হয়ে গেল আবিরের মৃত্যু হয়েছে। দিনে দিনে আবিরের ব্যবসা ধ্বংসের দিকে যেতে শুরু করলো। আবির ছাড়া মাফিয়ার সব ছেলেপেলেরা ভেঙে পড়ছে, আর আরাফাত তার দলবল নিয়ে আবিরের লোকজনকে মারতে শুরু করে দিল। আবিরের নাম আরাফাত দেশ থেকে স্থায়ীভাবে মুছে ফেলতে চায়। এখন কেই বা আবিরের সমস্ত কিছুর দায়িত্ব নেবে? আবিরের শহরে আরাফাতের লোকজন এসে ভাঙচুর শুরু করে দিয়েছে। এদিকে আসিফ তাড়াতাড়ি করে আবিরের বাসায় যায়। আসিফ হলো আবিরের দলের একজন। আসিফ আবিরের আব্বুকে বলতে লাগলো, আঙ্কেল আঙ্কেল, আরাফাতের লোকজন শহরের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে দিয়েছে আর শহরের মানুষকে মারছে। অনেক মানুষকে তো মারতে মারতে মেরেই ফেলেছে। পুলিশও আরাফাতের ভয়ে কিছু বলতে পারছে না। তোমরা কিছু করো। আবিরের মৃত্যুতে মাফিয়ার সমস্ত লোকজন ভেঙে পড়েছে, আর এই সুযোগেই অন্য মাফিয়ারা আক্রমণ করেছে। ইতিমধ্যেই আমাদের অনেক লোকেই মরে ফেলেছে। এইভাবে যদি আমাদের সব লোককে মেরে ফেলে তাহলে আরাফাতকে আর কেউ ঠেকাতে পারবে না। তারপরেও দেশে হত্যা, মারামারি ও বিভিন্ন ধরনের খারাপ কাজ শুরু করে দিবে, যা এতদিনে আবির থাকতে করতে পারে নাই। জানি না এখন কি হতে চলেছে। হঠাৎ মেঘলা তার রুম থেকে এসে বলতে লাগলো, আমি আবিরের সমস্ত কিছু দায়িত্ব নিতে চাই। কিছু বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আবিরের একটা ইচ্ছে ছিল, ও এই দেশটাকে সবসময় শান্তিময় রাখতে চাইতো, কিন্তু আমি কি করে ওর এই ইচ্ছেটা অপূর্ণ রাখি? আপু, তুই কি পাগল হয়েছিস?
তুই চুপ করে থাক, কথা বলিস না। যেদিন আমি আবিরের খুনিকে খুঁজে পাবো সেদিন হবে ওর শেষ দিন। তারপর মেঘলা তার সন্তানকে আবিরের আম্মুর কাছে দিয়ে আবার রুমে গিয়ে আবিরের বন্দুকটা নিয়ে সে বলতে লাগলো, আমাকে আবিরের আস্তানায় নিয়ে চলো আসিফ। জি ম্যাডাম, চলেন। তারপর মেঘলা গাড়ি নিয়ে আবিরের আস্তানায় চলে গেল। আবিরের আস্তানায় এসে মেঘলা সমস্ত মাফিয়া লোকজনদের বলতে লাগলো, এখন থেকে আবিরের সমস্ত দায়িত্ব আমি পালন করব। তোমরা সবাই তৈরি হও, আমাদেরকে হেরে গেলে চলবে না, আমরাই জিতবো। আমাদের শহরে আরাফাতের যত লোক ভাঙচুর করেছে তাদের সবাইকে মেরে গাড়ি করে আরাফাতের আস্তানায় ফেলে দাও। তারপর মেঘলার কথা অনুযায়ী মাফিয়ার সব লোকজন শক্তিশালী অস্ত্র নিয়ে শহরে থাকা আরাফাতের সব লোককে মেরে গাড়ি করে আরাফাতের আস্তানায় ফেলে দেয়। নিজের লোকের একসাথে এতগুলো লাশ দেখে চমকে যায় আরাফাত। কিছুক্ষণ পর মেঘলা আরাফাতের আস্তানায় যায়। মেঘলাকে দেখে আরাফাত বলতে লাগলো, আরে দেখো কে এসেছে আমাদের মারতে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, নইলে তোমার আবিরকে যেভাবে মারছি তার থেকে ভয়ঙ্করভাবে তোমাকে মারবো। কিছুক্ষণ পর তোর মুখ থেকে আর হাসি বের হবে না, কিন্তু তোর চোখের পানি ঠিকই পড়বে। তারপর মেঘলা ইশারা দেওয়ার সাথে সাথেই হাজারো বন্দুকের গুলি আরাফাতের সমস্ত লোকের দেহ ভেদ করে ফেলে। আরাফাতের সমস্ত লোক মারা গেছে, শুধু আরাফাতই বেঁচে আছে। আরাফাত হাত জোর করে আর কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দাও। মাফ আর তোকে ভুলেও না। তারপর মেঘলা আরাফাতের হাতের গুলি লাগার সাথে সাথেই আরাফাত জোরে চিৎকার দেয় আর আরাফাত হাত থেকে রক্ত পড়তে থাকে। প্লিজ প্লিজ আমাকে মেরো না, হাত জোর করে বলছি, আমাকে মাফ করে দাও। তারপর মেঘলা আরাফাতের অন্য হাতে গুলি করে। এবারও আরাফাতের জোরে চিৎকার দেয় আর আরাফাতের হাত থেকে টপ টপ করে রক্ত মাটিতে পড়তে থাকে। প্লিজ আমাকে ছেড়ে দাও। আর 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 একটা কথা, আমার কথায় আবিরকে মেরেছে সে হলো বাকিটা বলার আগে আরাফাতের দেহে মেঘলা একের পর এক গুলি করে দেয় আর আরাফাত মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এই আস্তানায় আগুন লাগিয়ে দাও বলেই বাসার উদ্দেশ্যে চলে গেল। তারপর মাফিয়ার সব লোকজন আরাফাতের আস্তানায় আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। আগুনে আস্তানা সহ আরাফাত ও তার লোকজনের মৃত্যুর লাশগুলো পুড়ে ছাই হয়ে যায়। মেঘলা বাসায় আসলে আবিরের আব্বু বলতে লাগলো, তুমি ঠিক আছো তো মেঘলা মা? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আর আরাফাত আর ওর দলবলকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। সামিয়া মনে মনে ভাবছে, আরাফাত আবার আমার ব্যাপারে কিছু বলে দেয় নাই তো? এই ধরো তোমার ছেলেকে, আমার কোলে একদম থাকতে চায় না, শুধুই কান্না করে। তারপর মেঘলা তার ছেলেকে কোলে নিয়ে বলতে লাগলো, ও লেলে, খালি কান্না করো কেন? এই তো আম্মু আছে তো। 5 বছর পর শহরে পা রাখলো সব মানুষের ভালোবাসার পাত্র আবির। শহরটা খুব পাল্টে গেছে। এখনো কি আমার কথা সবার মনে আছে? আম্মু কি আমার জন্য রোজ চোখের পানি ঝরায়? মেঘলার মনে কি এখনো আমি বেঁচে আছি? আমার সন্তান কি বেঁচে আছে না মরে গেছে? এসব ভাবছি আর আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা খেলাম। এই ভাই, চোখে দেখতে পারো না নাকি? না মানে খেয়াল করি নাই, মাফ করবেন। আরে সমস্যা নেই। আর আপনার মুখে কাপড় দিয়ে ঢাকা কেন? এমনি। ও আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, এই আবিরটাকে কি করছেন কি আপনি? আবির ভাইয়াকে চেনেন না? না মানে আমি এই শহরে নতুন। আবির ভাই হলো এই শহরে মানুষের চোখের মনি। আবিরকে সবাই এক নামে চেনে, অনেক বড় মনের মানুষ তিনি। সে মারা গেছে কিন্তু এখনো আবিরের নাম মানুষের অন্তরে অন্তরে রয়েছে। আচ্ছা, ওর লাশটা কি আপনি দেখেছিলেন? হ্যাঁ দেখছি, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ওটাই আবিরের লাশ ছিল। কারণ লাশটার দেহ আবিরের ব্যতীত সমস্ত জিনিস পাওয়া গেলেও কিন্তু তার মুখটা কিছুতেই চেনা যাচ্ছিল না। আর কিছু বলতে পারবো না, আমার একটা কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। তারপর লোকটি চলে যায়। তার মানে এখনো সবার আমার কথা মনে আছে। আস্তে আস্তে সামনে গিয়ে দেখলাম অনেক মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে। আমি একটা লোককে জিজ্ঞেস করলে লোকটি বলল, এখানে গরিব লোকদের কাপড় দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? আবিবের স্ত্রী মেঘলা। মেঘলা? আমি এখন সবার সামনে আসতে পারবো না, তাই আমাকেও লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর আমার প্রধান কারণ হচ্ছে অনেক বছর পর মেঘলার মায়া ভরা মুখটা অনেক কাছ থেকে দেখা। আমার মুখটা কাপড় দিয়ে আরও ভালো করে ঢেকে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর আমার সিরিয়াল যখন এলো, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মেঘলার সামনে গিয়ে মেঘলার দিকে তাকিয়ে রইলাম। কতদিন পর মেঘলার মায়া ভরা মুখটা দেখছি। আগের চেয়ে অনেকটা শুকিয়ে গেছে।
হঠাৎ আমার চোখের দৃষ্টি পড়ল মেঘলার পিছনে থাকা মেয়েটি সামিয়ার উপর। প্রচণ্ড রাগী চোখে সামিয়ার দিকে তাকিয়ে রইলাম। কি হলো, আপনি কাপড় নিচ্ছেন না কেন? তার কোনো দরকার নাই, যে কারণে লাইনে দাঁড়িয়েছিলাম তা হয়ে গেছে বলেই আমি সেখান থেকে চলে গেলাম। কে এই লোকটি কাপড় না নিয়ে চলে গেল? আরে ছাড় না, কোনো পাগল। গরিবের কাপড় দেওয়ার পর মেঘলা আর সামিয়া সেখান থেকে বাসা আসলে মেঘলা 4 বছরের ছেলে জিসান দৌড়ে এসে মেঘলার কোলে উঠে বলতে লাগলো, আম্মু আম্মু, আমাদের বাসায় একটা নতুন কাজের লোক আসছে, আর কাজের লোকটা না খুব ভালো। তাই নাকি? আম্মু, তুমি ওপরে রুমে গিয়ে খেলা করো, যাও। তারপর জিসান উপরের রুমে চলে গেল। আম্মু আম্মু, কি হয়েছে মেঘলামা? বাড়িতে বলে নতুন কাজের লোক রাখছো? হ্যাঁ, ছেলেটা খুব ভালো। চিনা নাই জানা নেই আর অমনি একটা কাজের ছেলে বাড়িতে রেখে দিলে। আচ্ছা ছেলেটি কই, ওকে ডাকো। ছেলেটি রান্নাঘরে রান্না করছে। তারপর আম্মু ছেলেটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটি রান্নাঘর থেকে আসে। মেঘলা কাজের ছেলেটিকে দেখে বলতে লাগলো, তোমাকে কেমন জানি চেনা চেনা লাগছে। এত কষ্ট করে নকলদারি মোষ লাগিয়ে ছদ্মবেশ নিলাম, তাও বলে চেনা চেনা লাগছে। আচ্ছা যাই হোক, যাও তুমি গিয়ে রান্না করো। তারপর মেঘলা তার রুমে চলে গেল। দুপুরে সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে আর আবির ডাইনিং টেবিলের একটু পাশেই দাঁড়িয়ে আছে। আবিরের আম্মু খাবার মুখে নিতেই কান্না করে দেয়। আপনি কান্না করছেন কেন? তোমার মতো আমার ছেলেও আমাকে মাঝে মাঝে রান্না করে খাওয়াতো। যত সব ঢং। আরে তোমার ছেলের রান্নাই এটা। সবার খাওয়া দাওয়া হলে যে যার রুমে চলে গেল আর আবির সবার শেষে খেতে বসলো আর মনে মনে বলতে লাগলো, শেষ পর্যন্ত নিজের বাসায় ছদ্মবেশে কাজের লোক সেজে আসতে হলো। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে আমাকে বলতে লাগলো, আঙ্কেল আপনি এখনো খাচ্ছেন? কিন্তু তুমি কে? আমি জিসান, এ বাড়ির নেতা। সবাই আমার কথা শুনে, এখন থেকে তুমিও আমার কথা শুনবে। কথা কানে গেছে? আচ্ছা তোমার আম্মুর নাম কি? আমার আম্মুর নাম মেঘলা। তার মানে জিসান আমার ছেলে। আবির বাচ্চা ছেলেটার কথা শুনে কাঁদতে শুরু করলো। তারপর ডকডক করে 1 গ্লাস পানি খেয়ে নিল। আবির খাওয়া ছেড়ে টেবিল থেকে উঠে জিসানকে জড়িয়ে ধরলো আর তার চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে লাগলো। রাতে আবির রান্না করা খাবারগুলো রান্নাঘর থেকে নিয়ে আসার জন্য রান্নাঘরে গিয়ে দেখে সামিয়া খাবারগুলোর মধ্যে কি যেন মেশানোর চেষ্টা করছে। আবির চিৎকার করে বলল, এই খাবারের সাথে কি মিশানোর চেষ্টা করছেন? কই কিছু না তো। তাহলে আপনি রান্নাঘরে কি করছেন? দেখছিলাম আর কি খাবারগুলো কেমন হয়েছে। দেখতে আসছেন না খাবারগুলোর মধ্যে কিছু মিশাতে আসছেন? মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাচ্ছি আপনি খাবারগুলোর মধ্যে কিছু মিশাতে যাচ্ছিলেন, কিন্তু আমি এসে পড়েছি বলে আপনি কিছু মিশাতে পারেন নাই, তাই তো? তোর এত বড় সাহস, আমাকে অপবাদ দিচ্ছিস? বলেই ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়, তারপর চলে যায়। কন্ট্রোল, পরে শুধু আসলে সবকিছুর জবাব দিয়ে দিব। তারপর খাবারগুলো ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে দেয়। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে সে চলে গেল। তারপর আবিরও সবার শেষে খাবার খেয়ে তার জন্য যেই রুম থাকার ব্যবস্থা করা হয়েছে সেই রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন মেঘলার ফোনে সামিয়ার সাথে কথা বলতেছে। কিরে তুই কোথায়? আর জিসানকেও কোথাও খুঁজে পাচ্ছি না। জিসানকে আর খুঁজে পাবিও না, কারণ জিসান আমার কাছে। আরে আগে বলবি না? জিসানকে কোথাও না পেয়ে আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আগে পুরো কথাটা তো শোন। তোর ছেলে এখন আমাদের শহরে। যদি তোর ছেলেকে বাঁচাতে চাস তাহলে আমার আস্তানায় চলে আয়। আর তোর সাথে যদি কোনো মাফিয়ার লোকজন নিয়ে এসেছিস তাহলে তোর ছেলেকে সারা জীবনের মতো ভুলে যা। কি? না সামিয়া, আমার ছেলের কোনো ক্ষতি করিস না। আমি এক্ষুনি তোর আস্তানায় আসছি। আড়াল থেকে আবির সব কথাগুলো শুনে ফেলে। তারপর মেঘলা ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে সামিয়ার আস্তানার উদ্দেশ্যে চলে যায়। কথাবার্তা শুনে যা বুঝলাম তার মানে আমার ছেলের বড় কোনো বিপদ আছে। আমাকে তাড়াতাড়ি করে সামিয়ার আস্তানায় যেতে হবে, আর তার আগে আমাকে আমার আস্তানায় যেতে হবে। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি করে আমার আস্তানায় গিয়ে আমার নকল দাড়ি মোজগুলো খুলে আস্তানার ভিতরে চলে গেলাম। আবিরকে দেখে সব লোকজন কি বলবে কিছুই বুঝতে পারছে না। সবাই আবির ভাই বলে চিৎকার করে। আবির ভাই, আপনি বেঁচে আছেন? হ্যাঁ আমি বেঁচে আছি। এখন এত কিছু বলার সময় নেই। তোমরা যার যার অস্ত্র নিয়ে তৈরি হও। আমার ছেলে বিপদের মধ্যে আছে। আমার ছেলেকে উদ্ধার করতে যেতে হবে। তাই সবাই আমার সাথে সামিয়ার আস্তানায় চলো।
তারপর আবির মাফিয়ার সমস্ত লোককে নিয়ে সামিয়ার আস্তানার উদ্দেশ্যে চলে যায়। মেঘলা সামিয়ার আস্তানায় পৌঁছে তাড়াতাড়ি আস্তানার ভেতরে চলে যায়। আমি জানতাম আপু, তুই তোর ছেলেকে বাঁচাতে ঠিকই আসবি। এসবের মানে কি? এই নে, এই কাগজে সই কর। এটা কিসের কাগজ? এটা সম্পত্তির কাগজ। আবিরের আব্বু আম্মু তোর নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, সেটা আমি জানি। তাই তুই এই কাগজে সই করলে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবি। না, আমি সাইন করব না। আহা, আমার আপুটা সই করবে না। সবাই শুনছো? আমার আপু সই করবে না। তুই সই করবি, অবশ্যই করবি। তোর পিছনে তো তাকিয়ে দেখ। তারপর মেঘলা পেছনে তাকিয়ে দেখে জিসানের গলায় সামিয়ার একজন লোক ছুরি ধরেছে। আম্মু, আম্মু, আমাকে বাঁচাও, এই পচা লোকটা আমাকে মেরে ফেলবে। ভয় পেও না জিসান, আমি আছি তো। সামিয়া, প্লিজ তুই আমার ছেলেকে ছেড়ে দে। তাহলে কাগজে সই কর। কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি সেটা তোকে বলতে হবে না। সই কর তাড়াতাড়ি, না হলে আবিরকে যেভাবে মারছি সেভাবে তোর ছেলেকেও মেরে দিব। তার মানে তুই? হ্যাঁ, আমি আবিরকে নিজ হাতে হত্যা করেছি। তুই এটা করতে পারলি? তাড়াতাড়ি সই কর, না হলে তোর ছেলেকে মেরে ফেলতেও আমার হাত কাঁপবে না। তারপর যখন মেঘলা কাগজে সই করবে তার আগেই আবির আস্তানার ভেতরে ঢুকে সামিয়ার দুজন লোককে মেরে মাটিতে শুইয়ে দেয়। কে রে তুই? আমার লোককে মেরেছিস? তোর মুখ থেকে কাপড়টা সরা। তারপর আবির তার মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে। আবিরকে দেখে মেঘলা এক দৃষ্টিতেই আবিরের দিকে তাকিয়ে থাকে, আর সামিয়া তো ভয় গলা শুকিয়ে গেছে। আবির, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। সেদিন তুই আমার দেহে ছুরি ঢুকিয়ে দেওয়ার পর ভালো করে পরীক্ষা করে দেখিস নাই যে আমি বেঁচে আছি না মারা গেছি। তা না করেই তুই চলে গিয়েছিলি সামিয়া। এটাই ছিল তোর সবচেয়ে বড় ভুল। তুই চলে যাওয়ার পর সব লোকজনও চলে যায়। তার কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি পুরোপূর্ণ সুস্থ হতে প্রায় 2 মাস লেগে যায়। আমি সুস্থ হওয়ার পর ভদ্রলোকটি তার গাড়ি করে আমাকে আমার বাসার উদ্দেশ্যে নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ভদ্রলোকটি শুধু মাথা ফেটে গিয়েছিল, আর আমার মাথায় খুব বেশি আঘাত লাগে, যার ফলে আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম। কিছুই মনে করতে পারছিলাম না। তারপর লোকটি আমাকে অনেক বড় বড় হাসপাতালে আমার চিকিৎসা করিয়েছিল, কিন্তু তাও কোনো লাভ হয় নাই। তাই ভদ্রলোকটি আমাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যায়, আর আমার সুস্থ হতে অনেক বছর কেটে যায়। আমি তো বেঁচে আছি, কিন্তু তুই এবার বাঁচবি না। তারপর সেই লোকটি জিসানের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। আবির সেই লোকটির মাথায় গুলি করে এবং লোকটি মাটিতে থুপড়ে পড়ে মারা যায়, আর জিসান দৌড়ে মেঘলার কাছে চলে যায়। কিছুক্ষণ পর আবিরের সমস্ত লোক আস্তানার ভিতরে এসে সামিয়ার সব লোককে মেরে ফেলে। তারপর আবির আস্তে আস্তে সামিয়ার কাছে গিয়ে ঠাস ঠাস করে সামিয়ার গালে থাপড় বসিয়ে দেয়। থাপড় খেয়ে সামিয়া মাটিতে ছিটকে পড়ে যায়, আর সামিয়ার ঠোঁট থেকে রক্ত পড়তে থাকে। তারপর আবির আস্তে আস্তে বন্দুক নিয়ে সামিয়ার দিকে এগোতে লাগলো। তারপর সামিয়া উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, না না আবির, প্লিজ আমাকে মেরো না, আমি তোমার শালি হই। তারপর আমি বন্দুক ছুঁড়ে মেরে সামিয়ার দিক থেকে মুখ ঘুরিয়ে নেই। আপু, আপু, তুই তো কিছু বল, আমাকে ছেড়ে দিতে বল না, আমি তোর বোন হই। মেঘলা ঠাস ঠাস করে সামিয়ার গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে সামিয়া মাটিতে বসে পড়ে। তারপর আবিরের একজন লোক বন্দুক নিয়ে সামিয়ার সামনে গিয়ে দাঁড়ায়, আর সামিয়া তার চোখ বন্ধ করে ফেলে। আজকেই সামিয়ার জীবনের শেষ দিন। সামিয়ার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। সামিয়া মনে মনে বলছে, যদি আমাকে আরেকটা সুযোগ দেওয়া হতো, কিন্তু আমার মতো বিশ্বাসঘাতককে কে বা আরেকবার সুযোগ দিবে। তারপর লোকটি সামিয়াকে বন্দুক নিয়ে টার্গেট করে। গুলি করার আগে আবির বলল, থামো, সামিয়াকে ছেড়ে দাও। বলার সাথে এই লোকটি সামিয়ার উপর গুলি চালানো বন্ধ করে দেয়। আবিরের বলা কথাগুলো শুনে সামিয়া এবার তার চোখ খুলে তাকায়। কি বলছো কি? ভুল মানুষ করেই, আবার ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যায়। তারপর আবির সামিয়ার সামনে গিয়ে বলল, কেন কেন করছো এসব? এসব করে কি বা পেলে? তোমার জীবন সম্পর্কে একবার ভাবো, ভালো হয়ে যাও, নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নাও। আমি তোমার মতো মানুষ দেখিনি, এত কিছু করার পরও আমাকে মাফ করে দিলে। তোমার মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আপু খুবই ভাগ্যবান যে তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। জি স্যার, ওই যে আবির তোমার বাবা যাও।
তারপর জিসান দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে। আব্বু আব্বু আমার লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। আব্বু তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। আব্বু আব্বু জানো, আম্মু না আমাকে শুধু বকা দেয়, তুমি একটু আম্মুকে বকা দিয়ে দাও তো। কি, তোমার আম্মুর এত বড় সাহস আমার ছেলেকে বকা দেয়? তারপর আমি জিশানকে কোলে নিয়ে মেঘলার সামনে গিয়ে বললাম, তুমি আমার ছেলেকে মেঘলার রাগী দৃষ্টি দেখে আর কিছুই বলতে পারলো না। কিছু বলবে? কই কিছু না তো। আবিরের এসব কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। তারপর আবির মাফিয়ার সব লোকদের চলে যেতে বলে আর তারা সবাই চলে যায়। তারপর আবির মেঘলা, জিসান আর সামিয়াকে নিয়ে শ্বশুর বাড়ি গেল। মেঘলার মা বাবা আবিরকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। তারপর তাদের সাথে অনেক কথাবার্তা বলে মেঘলা জিসানকে নিয়ে আবিরের বাসার উদ্দেশ্যে চলে গেল। বাসায় আস্তে আস্তে রাত হয়ে যায়। তারপর গাড়ি থেকে নেমে মেঘলা কলিং বেল বাজালো আর আবির মেঘলা আর জিসানের পেছনে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর আবিরের আম্মু দরজা খুলে দিয়ে মেঘলাকে বলতে লাগলো, মেঘলা মা, তোমরা কোথায় চলে গিয়েছিলে? আর তোমাদের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটি কে? তারপর আবির তার আম্মুর দিকে ঘুরে তাকায় আর আম্মু আবিরকে দেখে সোজা জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুই বেঁচে আছিস বাবা? এতদিন কোথায় ছিলি? তোর জন্য আমি প্রতিদিন আমার চোখের পানি ফেলি। আরে আম্মু, আমি ফিরে এসেছি তো, এখন আর কান্না করো না। তারপর বাসার ভিতরে গিয়ে দেখি আব্বু সোফায় বসে চা খাচ্ছে আর টিভি দেখছে। আর আমাকে দেখে আব্বুর চায়ের কাপ হাত থেকে পড়ে যায় আর বসা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাবা, তুই বেঁচে আছিস? জানিস তুই ছাড়া আমরা কত কষ্টে ছিলাম। এখন আমি এসে গেছি তো বাবা, আর কান্না করো না। রাতে খাবার টেবিলে বসে আবির দেখে কত রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে। আম্মু, কষ্ট করে এত রান্না করার কি দরকার ছিল? আরে আমি রান্না করি নাই তো, সব খাবার মেঘলা রান্না করেছে। কি, আগে বলবা না? দেও দেও, তাড়াতাড়ি খাবারগুলো বেড়ে দাও, কতদিন পর বউয়ের হাতের রান্না খাবো। আচ্ছা, দিচ্ছি। তারপর আম্মু খাবার বেড়ে দিল আর আমি খেতে শুরু করে দিলাম। কিছুক্ষণ পর আব্বুর সাথে জিশানও এসে খেতে শুরু করে দিল। একটু পর আম্মু আর মেঘলাও খেতে বসে পড়লো। জানো মেঘলা, কাজের জন্য যে ছেলেটাকে রেখেছিলাম, ওই ছেলেটাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো আম্মু? দেখো আবার কিছু চুরি করে পালিয়ে যায়নি তো? আমি চোর না। আরে তুমি কেন চোর হতে যাবে? কারণ কাজের ছেলেটা তো আমিই ছিলাম। কি? তার মানে তুই কাজের ছেলে সেজে বাসায় ছিলি? হ্যাঁ আম্মা। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। এই রাত প্রায় 12টা। জিসান এখন ঘুমের দেশে। আবির আর মেঘলা ব্যালকনিতে নিরিবিলি দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে মেঘলা বলতে লাগলো, তাহলে লাশটা কার ছিল যাকে সবাই তুমি ভেবেছিল? ওটা মর্গের লাশ ছিল। ভদ্রলোকটি আমাকে দেখেই চিনে ফেলেছিল যে আমি কে। আমার কোনো বিপদ হতে পারে ভেবে আমার নিরাপত্তার জন্য ভদ্রলোকটি আমার ব্যবহৃত কিছু জিনিস লাশটিকে পরিয়ে যেই জায়গা থেকে আমাকে হাসপাতালে নিয়ে আসছিল সেই জায়গায় লাশটাকে রেখে দিয়ে আসে। ও। তারপর মেঘলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে। তারপর আমি মেঘলার গালে কপালে চুমু দিয়ে মেঘলাকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি। পরের দিন সকালে আবির ঘুমাচ্ছিল আর জিসান আবিরকে ডাকতে লাগলো, আব্বু আব্বু তাড়াতাড়ি উঠো। কি হয়েছে আমার লক্ষ্মী ছেলেটার? আর একটু ঘুমাই না? আরে আব্বু তাড়াতাড়ি উঠো, তুমি বেঁচে আছো শুনে শহরের সব মানুষ তোমাকে দেখার জন্য বাসার সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। আবির কথাটা শুনে লাফ দিয়ে উঠে বলল, আচ্ছা তোমার আম্মু কোথায়? আম্মু রান্নাঘরে রান্না করছে। ও। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যালকনিতে যাওয়ার সময় জিশান বলতে লাগলো, আব্বু কি করছো? সাংবাদিকও আছে, এই নাও সানগ্লাস পরে যাও। আরে আমার লক্ষ্মী ছেলেটার যে মাথায় অনেক বুদ্ধি আছে। তারপর সানগ্লাসটা পরে বেলকনিতে গিয়ে আবির ডান হাতটা উপরে তুললো। ব্যালকনিতে আবিরকে দেখতে পেয়ে শহরের সব মানুষ খুশিতে হইচই শুরু করে দেয় আর শহরের প্রতিটা মানুষের মুখেই হাসি। কেউ কেউ তো খুশিতে কান্নাই করে দিয়েছে। আবিরকে আবার ফিরে পায় সব মানুষ আনন্দে দিশেহারা।